আসসালামু আলাইকুম। ইংলিশ গ্রামার উইথ শরীফ স্যার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা ইংরেজি গ্রামারের আরও একটি গুরুত্বপূর্ণ টপিকস পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। এর আগে আমরা বিগত ক্লাসগুলো নিয়ে আলোচনা করেছি, আশা করি আপনারা সেগুলো দেখে আসবেন। পাস্ট শব্দের অর্থ হচ্ছে অতীত, কন্টিনিউয়াস শব্দের অর্থ হচ্ছে চলমান, আর টেন্স শব্দের অর্থ হচ্ছে সময়, অর্থাৎ অতীতে চলমান সময়। অর্থাৎ যে টেন্স দ্বারা অতীতকালে অবিরামভাবে কোনো কাজ চলিতেছিল, করিতেছিল, হইতেছিল ইত্যাদি বোঝায় তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এরকম ভাবে আলোচনা করেছিলাম যে বর্তমানকালে যেটা চলছে বা চলিতেছে, করিতেছে সেটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাই যখন অতীতকাল হয়ে যায় তখনই সেটা হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ অতীতের কোনো একটা চলমান কাজ বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। Past continuous tense is used to express the action which was continued for some time in the past. অর্থাৎ past continuous tense ব্যবহার করা হয় to express the action, এমন একটা কাজকে প্রকাশ করতে which যেটা was continued, যেটা চলমান ছিল for some time, কিছু একটা সময় ধরে in the past, অতীতকালে। It describes an ongoing past action, অর্থাৎ এটা বর্ণনা করে একটা চলমান অতীতের কাজ। আমরা সাধারণভাবে বাংলায় বাংলা বাক্যের শেষে যখন আমরা যে ভার্বগুলো দেখব, সেই ভার্বের শেষে যদি এরকম থাকে তে ছিল, তে ছিলাম, তে ছিলে, তে ছিলেন, এরকম যদি থাকে তাহলে আমরা ধরে নেব যে সেগুলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা একটা উদাহরণে চলে যাই, যেমন হি ওয়াজ রিডিং দ্য বুক, অর্থাৎ সে বইটি পড়ছিল বা পড়তেছিল। এটা দ্বারা বোঝাচ্ছে যে আমরা যখন তাকে দেখলাম তখন সে পড়ার মধ্যে ছিল, বইটি পড়ার মধ্যে ছিল। এই চলমান অবস্থাটা, অতীতের এরকম চলমান অবস্থাটা প্রকাশ করার জন্যই আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। আরেকটা উদাহরণ দেখছি, দে ওয়ার প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছিল বা খেলিতেছিল। এটা তারা বোঝাচ্ছে যে আমরা যখন তাদেরকে দেখলাম তখন তারা ফুটবল খেলার মধ্যে ছিল, খেলাটা তখন চলমান ছিল। এই অতীতের চলমান বোঝাতেই পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। আরেকটা উদাহরণ দেখছি, দ্য বার্ডস ওয়ার ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ছিল। অর্থাৎ আমরা যখন পাখিগুলোকে দেখলাম তখন তারা আকাশে উড়ন্ত অবস্থায় ছিল, এমন পরিস্থিতিটা, এমন সময়টাই ছিল। সেই জন্য এই ধরনের ক্রিয়া যখন প্রকাশিত হবে তখন সেগুলোকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হিসাবে ধরব। এবার আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে গঠন নিয়ে আলোচনা করব। পজিটিভ সেন্টেন্স, আমরা প্রত্যেকটা টেন্সেরই চারটা গঠন নিয়ে আলোচনা করি: পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এতে আমাদের বাক্য তৈরির কলাকৌশল অনেক বেশি বেড়ে যায় এবং আমরা আমাদের মনের ভাবটা সঠিকভাবে প্রকাশ করতে পারি। এবার আমরা পজিটিভ সেন্টেন্সের গঠনটা নিয়ে আলোচনা করব। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্রথমেই থাকবে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে ওয়াজ, ওয়ার, তারপর থাকবে যে মূল ভার্ব, মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তারপর অবজেক্ট বসবে, এক্সটেনশন বসবে। প্রত্যেকটা টেন্সেরই গঠনগুলো ক্ষেত্রে আপনারা একটু বেশি গুরুত্ব দিবেন, কারণ এই গঠনগুলোই আপনাকে ইংরেজি বাক্য গঠন করতে সাহায্য করবে। আমরা কয়েকটা উদাহরণে চলে যাই, যেমন হি ওয়াজ সিঙ্গিং এ সং, এই বাক্যে সাবজেক্ট হিসেবে হি, তারপর ওয়াজ অথবা ওয়ার, এই দুইটি অক্সিলারি ভার্ব থেকে যে কোনো একটি বসবে, আর এটি বসবে সাবজেক্ট অনুযায়ী। বিভিন্ন প্রকারের সাবজেক্ট আছে, সেই সাবজেক্ট অনুযায়ী ওয়াজও হতে পারে, ওয়ারও হতে পারে। আমরা নিচে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, কখন ওয়াজ হবে আর কখন ওয়ার হবে। তারপর ভার্বের সাথে আইএনজি যোগ, এখানে সিং হচ্ছে ভার্ব এবং সিং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তারপর অবজেক্ট হিসেবে এ সং বসেছে। সুতরাং এই বাক্যটার অর্থ কিরকম আসবে? হি ওয়াজ সিঙ্গিং এ সং, অর্থাৎ সে একটি গান গাইতেছিল বা গাচ্ছিল, এরকম অর্থ আসবে, কারণ অতীতের চলমান অবস্থাটা আমাকে প্রকাশ করতে হবে। আরো একটি উদাহরণ দেখছি, দে ওয়ার ওয়াকিং টুগেদার, অর্থাৎ দে তাহারা, টুগেদার শব্দের অর্থ হচ্ছে একত্রে, ওয়াকিং শব্দের অর্থ হচ্ছে হাঁটা, ওয়াক শব্দের অর্থ হচ্ছে হাঁটা, যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে অর্থ আসবে হাঁটিতে ছিল। দে ওয়ার ওয়াকিং টুগেদার, তারা একত্রে হাঁটিতে ছিল।
ঠিক এরকম ভাবে আমরা যদি টেন্স গুলো ভালোভাবে বুঝতে পারি এবং স্ট্রাকচারটা যদি মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা ইংরেজি থেকে বাংলা অর্থ ওঠানোটা অনেক বেশি সহজ হয়ে যাবে। আরেকটা উদাহরণ দেখছি, ইউ ওয়ার টকিং লাইক এ টিচার। ইউ ওয়ার টকিং লাইক এ টিচার, এখানে প্রথমে সাবজেক্ট হচ্ছে ইউ, তারপর আমরা শেষ অংশটা ফ্রেজ নিয়ে অর্থটা তুলব। লাইক এ টিচার মানে একজন শিক্ষকের মতো, আর টক শব্দের অর্থ হচ্ছে কথা বলা, সুতরাং এটা হয়ে যাবে কথা বলিতেছিল। তাহলে ইউ ওয়ার টকিং লাইক এ টিচার অর্থাৎ তুমি একজন শিক্ষকের মতো কথা বলিতেছিলে, এরকম কন্টিনিউয়াস টেন্সে অর্থটা আসবে। এখানে একটা বিষয় আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে ওয়াজ অথবা ওয়ার নিয়ে, সাবজেক্ট ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলার হলে ওয়াজ বসে। এই বিষয়টা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় এবং থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় তাহলে ওয়াজ বসবে। আর সেকেন্ড পারসন এবং সকল প্রকার প্লুরাল সাবজেক্ট যদি হয়, যেমন ইউ, উই, দে এবং অন্যান্য প্লুরাল সাবজেক্টের শেষে ওয়ার বসে। কেবলমাত্র এটুকু মনে রাখলেই হবে যে ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে শুধুমাত্র ওয়াজ বসে, আর বাকি সকল ক্ষেত্রে ওয়ার বসে। এবার আমরা নেগেটিভ সেন্টেন্সের গঠন নিয়ে আলোচনা করব। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে গঠনটা সবগুলো একই রকম থাকবে, শুধুমাত্র ওয়াজ এবং ওয়ারের পরে একটা নট বসে যাবে। যেমন সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস নট প্লাস ভার্বের সাথে আইএনজি যুগ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আমরা উদাহরণে চলে যাচ্ছি, যেমন আই ওয়াজ নট টেকিং টি। হ্যাঁ, এটা নেগেটিভ সেন্টেন্স, অর্থটা হবে আই ওয়াজ নট টেকিং টি, অথবা আমি চা পান করছিলাম না। হি ওয়াজ নট টিচিং ইংলিশ, সে ইংরেজি শিখাচ্ছিল না। হ্যাঁ, যেহেতু টিচ শব্দের অর্থ হচ্ছে শিখানো, অতীত চলমান অর্থ প্রকাশ করতে হবে, সুতরাং অর্থটা হবে শিখাচ্ছিল না। দে ওয়ার নট রিডিং ইন দ্য ক্লাসরুম, তাহারা ক্লাসরুমের মধ্যে বা শ্রেণীকক্ষে পড়ছিল না। চলমান অবস্থা প্রকাশ করতে হবে। এবার আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন নিয়ে আলোচনা করব। আমরা জানি ইন্টারোগেটিভ, সকল প্রকার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে থাকে, সুতরাং এখানে যে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ ওয়ার আছে, এটা সেন্টেন্সের শুরুতেই চলে আসবে। শুধুমাত্র আমরা জাস্ট সাবজেক্টের পরে যে ওয়াজ ওয়ারটা ছিল, এখন এটাকে আমরা সাবজেক্টের আগে নিয়ে আসবো, আর বাকি সবকিছুই ঠিক থাকবে। এবং আরেকটা পরিবর্তন যেটা হবে সেটা হচ্ছে এই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে। সুতরাং গঠনটা হবে ওয়াজ ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি যুগ প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এবার আমরা একটা উদাহরণে চলে যাই, যেমন ওয়াজ হি রিডিং দ্য বুক, সে কি বইটি পড়ছিল। অর্থটা আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন। আপনারা যত বেশি এই অর্থগুলো খেয়াল করবেন, আপনাদের ইংরেজি গ্রামার সম্পর্কে এবং ইংরেজি বাক্য সম্পর্কে ধারণাটা তত সুন্দর হয়ে যাবে। আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি, ওয়ার দে ট্রাভেলিং টু চিটাগাং। তার অর্থটা আসবে তাহারা কি চিটাগাং ভ্রমণ করতেছিল বা করছিল। ওয়াজ শি সিঙ্গিং দ্য সং, সে কি গানটি গাচ্ছিল বা গাইতেছিল, এরকম অর্থ আসবে। এবার আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একই রকম ভাবে প্রথমে ওয়াজ ওয়ার বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপরে একটা নট বসে যাবে এবং ভার্বের সাথে আইএনজি যোগ হবে, অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এক্ষেত্রে আমরা আরেকটা গঠন দেখব, যদি আমরা নটকে এনওটি নট লিখতে চাই তাহলে সাবজেক্টের পরে বসাতে হবে, অথবা আমরা আরেকটা নিয়মে করতে পারি, যদি আমরা ওয়াজের সাথে অথবা ওয়ারের সাথে নটটা সংযুক্ত করতে চাই তাহলে এখানে যেভাবে দেওয়া আছে নটকে সংক্ষিপ্ত আকারে লিখতে হবে এন অ্যাপোস্ট্রফি টি। হ্যাঁ, এটা ওয়াজের সাথে এবং ওয়ারের সাথে লেগে যাবে, তখন উচ্চারণটা হবে ওয়াজন্ট অথবা ওয়ারান্ট। তারপর সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি যুগ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এই প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই দিতে হবে। আমরা একটা উদাহরণ দেখছি, যেমন ওয়াজ হি নট রিডিং দ্য বুক। ওয়াজ হি নট রিডিং দ্য বুক অর্থ হবে সে কি বইটি পড়ছে না। ওয়ারেন্ট দে ট্রাভেলিং টু চিটাগাং, তারা কি চট্টগ্রাম ভ্রমণ করছিল না। ওয়াজন্ট শি সিঙ্গিং দ্য সং, সে কি গানটি গাচ্ছিল না।
এখানে প্রশ্নবোধকও থাকবে এবং সেন্টেন্সটা নেগেটিভও থাকবে, এরকম দুই ধরনের ভাগ প্রকাশিত হবে। আমরা এক নজরে চারটা গঠন নিয়ে আলোচনা করব। যেমন পজিটিভ সেন্টেন্সে যে গঠনটা ব্যবহৃত হয়, প্রথমে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি যুগ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে মূল গঠন। এবং অন্যান্য গঠনগুলো এটার মতোই কাছাকাছি, জাস্ট প্রত্যেকটা গঠনে একটু একটু পরিবর্তন। যেমন আমরা যখন নেগেটিভ করতে যাই তখন এটার গঠন হয়ে যায় সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস নট প্লাস ভার্বের সাথে আইএনজি, সবটাই ঠিক থাকে, শুধুমাত্র এখানে অতিরিক্তভাবে একটা নট বসে। আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে যাব ওই ক্ষেত্রে শুধুমাত্র এখানে যে ওয়াজ ওয়্যারটা আছে সেই ওয়াজ ওয়্যারটা সাবজেক্টের আগে চলে যায়, হ্যাঁ, এবং তারপরে সাবজেক্ট বসে। তারপর যেহেতু এটা শুধু ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর নট উঠে যাবে প্রথম সেন্টেন্সের মতো, ভার্বের সাথে আইএনজি বসবে, অবজেক্ট বসবে, শেষে প্রশ্নবোধক চিহ্নটা বসাতে হবে। তারপর যখন আমরা এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করব ওই ক্ষেত্রে এটার মতোই থাকবে, শুধুমাত্র এখানে সাবজেক্টের পরে একটা নট বসে যাবে, অথবা ওয়াজের সাথে নট অথবা ওয়্যারের সাথে নট যোগ করে আমরা সেন্টেন্সটা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারি। তবে এই ক্ষেত্রে নটকে ব্রিফ ফর্মে লিখতে হবে। আমরা এখানে যেভাবে লিখেছি ঠিক সেইভাবে লিখতে হবে এবং উচ্চারণ করতে হবে। আলাদাভাবে এটাকে ওয়াজ নট বলা যাবে না, ওয়াজন্ট, ওয়ার নট বলা যাবে না, ওয়ারন্ট বলতে হবে। আশা করি আপনারা এই চারটা গঠনের পার্থক্যটা বুঝতে পারছেন এবং খুব সহজে মনে রাখতে পারবেন। তবে তার জন্য আপনাদেরকে অনেক বেশি বাক্য গঠন করে চর্চা করতে হবে। যত বেশি চর্চা করবেন এটা আপনাদের জন্য তত বেশি সহজ হয়ে যাবে। এবার আমরা এক নজরে চার ধরনের বাক্য বাংলায় কিভাবে আমরা একটা বাক্যকে চারটা বাক্যে রূপান্তর করতে পারি, এটা বাক্য তৈরির কৌশল আপনার বাড়াবে এবং আপনারা অনেক বেশি কথাও বলতে পারবেন। যেমন আমি বই পড়েছিলাম, আমি বই পড়তেছিলাম। এখানে এটা পজিটিভ সেন্টেন্সের গঠন অনুযায়ী করা হাবোধক সেন্টেন্স। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে অর্থ হবে আমি বই পড়িতেছিলাম না। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে হবে আমি কি বই পড়িতেছিলাম। আর যদি এটাকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই তাহলে অর্থ হবে আমি কি বই পড়িতেছিলাম না। তাহলে আমরা এই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, চতুর্থ বাক্য, এই চারটা বাক্যের পার্থক্যগুলো আমরা বুঝতে পারছি এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সি যে চার ধরনের ভাব প্রকাশ করতে পারে সেই বিষয়গুলো আমরা জানতে পারছি। এইবার আমরা এক নজরে চার ধরনের বাক্য ইংরেজিতে কিভাবে লিখতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। যেমন আই ওয়াজ রিডিং এ বুক, আমি একটি বই পড়িতেছিলাম। ইংরেজিতে এই কথাটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে হয়ে যাবে আই ওয়াজ নট রিডিং এ বুক, আমি একটি বই পড়তেছিলাম না। না বোধক করতে আসবে, এটা নেগেটিভ সেন্টেন্স। যদি এটাকে আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে এই অক্সিলারি ভার্বকে আমরা সাবজেক্টের আগে নিয়ে যাব, যেমন ওয়াজ আই রিডিং এ বুক। আর যদি এটাকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই তাহলে শুধুমাত্র ওয়াজটাকে আগে রাখবো এবং সাবজেক্টের পর একটা নট বসাবো, অথবা ওয়াজের সাথে আমরা ওয়াজন্ট এইভাবে ব্যবহার করতে পারি, ওয়াজন্ট আই রিডিং এ বুক অথবা ওয়াজ আই নট রিডিং এ বুক। আশা করি আপনারা এই চারটা বাক্যের পার্থক্যগুলো সহজেই বুঝতে পারবেন এবং বেশি বেশি করে চর্চা করবেন। সবাইকে আমার ইংলিশ গ্রামার উইথ শরীফ স্যার চ্যানেলটি ভিজিট করার আহ্বান জানাচ্ছি। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।